এইমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন গ্রেপ্তার হলো। নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আজ পদত্যাগ করেছেন। অর্থ পাচারের অভিযোগে সেই বিতর্কের জেরেই শেষ পর্যন্ত পদ ছাড়লেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে এই মুহূর্তে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা। তারা কিছুক্ষণ আগে রাজধানী আমরা শুনছি অর্ধব একটা বৃদ্ধ স্বরাষ্ট্র উপদেষ্টা যার কোনো কেলিবার নাই। তারেক রহমান সাহেব, আপনি কি চোখে দেখেন না আপনার প্রশাসনের এই স্বরাষ্ট্র উপদেষ্টা কি হাতে তুড়ি পরে বসে আছে? দালাল চক্রের কঠোর দমন, স্বরাষ্ট্রমন্ত্রী দমন যেখানে আপনি সেখানে। এই গণ অভ্যুত্থানের পর পুরো দেশের মানুষ যেই জুলাই সনদের দিকে বুক বেঁধে তাকিয়েছিল, খোদ জাতীয় সংসদে দাঁড়িয়ে সেই সনদকেই এবার পুরোপুরি অস্বীকার করা হলো। আর এই ভয়ঙ্কর কাজটি করেছেন বর্তমান ক্ষমতাসীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রিয় দর্শক, ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন কোটি কোটি টাকা নাকি দুর্নীতি করেছে, যেটা প্রমাণ সহ ধরা পড়েছে। এমনকি জামায়াতের আমির এইটার পুরো তথ্য প্রকাশ করে দিয়েছে যে কিভাবে এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাধারণ মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, তার সমস্ত কিছু প্রমাণ সহ দেখিয়ে দিয়েছে। যেই বিষয় নিয়ে চলতেছে বহু আলোচনা সমালোচনা। তাছাড়াও এই বিষয় নিয়ে আবার স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছে, আর তাছাড়া কিভাবেই বা গ্রেপ্তার হলো, তো চলুন দর্শক বেশি বাড়তি কথা না বলে আগে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই। আমার এই ভিডিও যারা দেখছেন তাদের ভিতরে যাদের ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে এই মুহূর্তে, তাদের হয়তো মনটা একটু খারাপ। তবে আপনাদের নিরাশ হওয়ার দরকার নেই, আপনাদের জন্য একটা সুখবর আছে। সেই সুখবরটা আমি আপনাদেরকে দিব। তার আগে ইসলামী ব্যাংকের আজকের এই পরিস্থিতি কেন তৈরি হলো এর কার্যকারণটা একটু ব্যাখ্যা করা দরকার। আপনারা জানেন গত ৯ জুন সংসদের ভিতরে দাঁড়িয়ে বাংলাদেশের দুজন মন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রী, একজন হচ্ছে অর্থমন্ত্রী আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তারা ব্যাংকিং বিষয়ে কথা বলেছে, বিশেষ করে ইসলামী ব্যাংক সম্পর্কে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী দুজনের বক্তব্যই খুব মনোযোগ দিয়ে শুনেছি এবং দুজনের বক্তব্য শোনার পরে ব্যাংকের একজন গ্রাহক হিসেবে এবং বাংলাদেশি হিসেবে আমরা যার পর নাই হতাশ হয়েছি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে কোনো ব্যক্তি যদি এই ধরনের বালখিল্য, অসত্য এবং অপতথ্য জাতিকে প্রদান করেন, তাহলে সেখানে আস্থার জায়গা ফিরে আসাটা খুবই কঠিন হয়ে পড়ে। এখানে তিনি গায়ের জোরে কথা বলেছেন এবং তার বক্তব্য শুনে মনে হয়েছে অর্থনীতি সম্পর্কে তার বিন্দু বিসর্গও কোনো ধারণা নেই। অনেকেই আমরা বলছি যে সালাউদ্দিন আহমেদ এত জ্ঞানী যে তিনি যখন দাঁড়ান তখন সবাই থরথর করে কাঁপে, তার যুক্তির কাছে কেউ দাঁড়াতে পারে না, যার কারণে সবাই তার বিরোধিতা করে। বিষয়টা আসলে সেটা না। আমরাও আগে মনে করতাম, এমন ধারণা পোষণ করতাম, কিন্তু গতকাল ব্যাংকিং এবং অর্থনীতি সম্পর্কে তার যে বক্তব্য, এই বক্তব্য শোনার পরে আমাদের কাছে মনে হয়েছে মূলত তিনি আসলে কিছুই জানেন না। তিনি গলার জোরে কথাগুলো বলেন এবং তার যুক্তি আপাতত তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। পরবর্তীতে কিছুক্ষণের ভিতরেই ওইগুলো মিথ্যা প্রতিপন্ন হয় এবং তখন তিনি আর এই ব্যাপারে কোনো মন্তব্য করেন না। তিনি অন্তত 5টি মিথ্যা কথা বলেছেন সংসদে দাঁড়িয়ে। মজার ব্যাপার কি জানেন? 12 ফেব্রুয়ারির নির্বাচনের পরে এই যে সরকার গঠন করলো বিএনপি, এই সরকার গঠন করার পরে সালাউদ্দিন আহমেদ এমন একটা জায়গায় যে উপস্থিত হয়েছে, তিনি অর্থমন্ত্রীর কথাও তিনি বলেন, আইনমন্ত্রীর কথাও তিনি বলেন, প্রধানমন্ত্রী উপস্থিত থাকার পরেও প্রধানমন্ত্রীর পক্ষে তিনি বক্তব্য দেন। সর্বশেষ আমরা যে হাস্যকর কথাটি শুনেছি, ধর্মমন্ত্রী, এই আজকে আমি যখন ভিডিও করছি, আজকে ধর্মমন্ত্রীর অনুপস্থিতিতে স্পিকার বলছেন যে ধর্মমন্ত্রী কি আছেন? নাই। তার অনুপস্থিতিতে প্রশ্নের উত্তর দিবেন স্বরাষ্ট্রমন্ত্রী। হাস্যকর, বড়ই হাস্যকর এটা। যাই হোক, তিনি বক্তব্য দিতে যে 5টি অসত্য কথা যেটি বলেছেন, প্রথমেই তিনি বলেছেন যে ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের নামে, অর্থাৎ আরডিএস প্রকল্পের নামে 22,000 কোটি টাকা জামাতকে দিয়ে দিয়েছে এবং এই টাকা তারা লুটপাট করে নির্বাচনী খাতে ব্যয় করেছে। বিগত সময়ে 11,000 কোটি এবং 5 আগস্টের পরে 11,000 কোটি টাকা এটা তারা লুটপাট করেছে। প্রকৃতপক্ষে আরডিএস সম্পর্কে আমাদের একটু জানা দরকার। আরডিএস প্রকল্পটি কিন্তু ইসলামী ব্যাংকে প্রতিষ্ঠিত হয় 1995 সালে। 2025 সাল পর্যন্ত এই প্রকল্পের সদস্য সংখ্যা 17,46,000 এবং বাংলাদেশের 34,900টি গ্রামে এই প্রকল্প এখন বর্তমান কাজ করছে এবং
2023 সালের ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্পে মোট বিনিয়োগের পরিমাণ হচ্ছে 5,179 কোটি টাকা। একটু ভালো করে হিসাব রাখবেন, 5,179 কোটি টাকা ডিসেম্বর 2023 সাল। 2024 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মোট বিনিয়োগ প্রদান করা হয় 687 কোটি টাকা। আর 2024 সালের 1 জানুয়ারি থেকে 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত মোট বিনিয়োগ বেড়েছে 1487 কোটি টাকা। হিসাবটা একটু মিলান তো। 2023 সালের ডিসেম্বরে ছিল 5,179 কোটি, আর 2024 এবং 25 সালে এই 2 বছরে মোট বিনিয়োগ বেড়েছে 1487 কোটি টাকা। দুটোর যোগফল মোট 6,666 কোটি টাকা। 2025 সালের ডিসেম্বর মাসে ইসলামী ব্যাংক RDS প্রকল্পের যে বার্ষিক প্রতিবেদন তৈরি করেছে, সেখানে মোট বিনিয়োগের পরিমাণ দেখানো হয়েছে 6,666 কোটি টাকা। তাহলে যেখানে 1995 সাল থেকে 2025 সাল পর্যন্ত মোট বিনিয়োগের পরিমাণ 6,666 কোটি টাকা, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তথ্য দিলেন যে 11,000 কোটি টাকা আগে দিয়েছে, আর বাকি 11,000 কোটি টাকা 2 বছরে এখন মোট 22,000 কোটি টাকা সেখান থেকে লুটপাট করা হয়েছে। এই যে অপতথ্য তিনি ছড়ালেন, এর হেতু কি? তিনি আরেকটি অপতথ্য দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ইসলাম নয়। এটা একজন স্বরাষ্ট্রমন্ত্রী, একজন দায়িত্বশীল মন্ত্রী এই ধরনের বালখিল্য কথা বলতে পারেন? এই ধরনের অপেশাদার সুলভ কথা তিনি বলতে পারেন? ফখরুল ইসলাম আলমগীর অবশ্য মিটমিট করে হেসেছেন, টেবিল চাপিয়েছেন, আমি হলে এর প্রতিবাদ করতাম। তিনি তা করেন নাই। এরপরে তিনি আরো একটি অসত্য তথ্য দিয়েছেন। নাবিল গ্রুপ থেকে 700 কোটি টাকা ব্যাংকে জমা দিয়েছিল। এই 700 কোটি টাকা ব্যাংকে জমা হয় নাই, এটা একটি দল, অর্থাৎ তিনি জামাতকে মিন করেছেন যে তারা নিয়ে নির্বাচনী খরচ করেছে। তার এই বক্তব্যের পরে মনে হয়েছে ব্যাংকিং সম্পর্কে তার ন্যূনতম কোনো ধারণা নেই। আসলে নাবিল গ্রুপের এই 700 কোটি টাকা কি হয়েছে জানেন? নাবিল গ্রুপের আগে যে বিনিয়োগ ছিল 700 কোটি টাকা, এটা কিন্তু সব বেনামে, অর্থাৎ নাম ছিল নাবিল গ্রুপের, টাকা নিয়েছে সব এস আলম। এরপরে নাবিল গ্রুপের উপরে যখন প্রেসার ক্রিয়েট করেছে ব্যাংক যে আপনার নামে যেহেতু বিনিয়োগ নেওয়া, এস আলম তো পালিয়ে গেছে, আপনি এই টাকা দেন। নাবিল গ্রুপ তখন বলেছে ঠিক আছে, আমাকে একটু সময় দেন, আমি আস্তে আস্তে দিব। এই সময় দেওয়া মানে হচ্ছে ব্যাংক ঋণ পুনঃতফসিল করে দেয়। এই পুনঃতফসিলের আবার কিছু বিষয় আছে। প্রথম বছরে ডাউন পেমেন্ট দিতে হয় 15%, দ্বিতীয় বছরে গিয়ে ডাউন পেমেন্ট দিতে হয় 30%, আর তৃতীয় বছরে গিয়ে ডাউন পেমেন্ট দিতে হয় 50%। এবং এই ডাউন পেমেন্টের পরে ঋণটা যখন পুনঃতফসিল করা হয়, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক করে দেয়, কোনো ব্যক্তির হাতে নয়, তখন এই ঋণটা রেগুলার ঋণ হয়ে যায়। নাবিল গ্রুপেরও তাই হয়েছে। তাহলে নাবিল গ্রুপের উনি তো দেখাচ্ছে, উনি বলেছেন যে তারা তো টাকা দিয়েছে, তাহলে এখনো তার লাইবিলিটি দেখাচ্ছে কেন? আসলে বিষয়টা তো ওইটা। শোনেন ভাইরা, যারা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহাজ্ঞানী, আপনারা তাকে বলবেন এই বিষয়ে পড়ালেখা করতে। এরপর তিনি আরেকটা অসত্য কথা বলেছেন, সেটার অবশ্য সাথে সাথে তিনি জবাব পেয়েছেন। বলেছেন এখানে এনসিপির কেউ উপস্থিত নাই। সাথে সাথেই এনসিপির একজন দাঁড়িয়ে বলেছে যে আপনি অসত্য কথা বলেছেন, আমরা এখানে 2 জন উপস্থিত আছি, মাননীয় স্পিকার আপনি তার এই বক্তব্য এক্সপান্স করুন। এরপর তিনি কথা বলেছেন চাকরিচ্যুতদের ব্যাপারে। চাকরিচ্যুতদের ব্যাপারে তিনি যে কথাটি বলেছেন, সেটি তিনি মানবিক দিক থেকে যদি বলতেন সেটা একটা আলাদা বিষয় ছিল, কিন্তু তিনি বলেছেন তাদেরকে চাকরিচ্যুতি করা হয়েছে কোনো নিয়ম কানুন না মেনে। আপনার কাছে আমাদের প্রশ্ন, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল কোন নিয়ম নীতির ভিত্তিতে? আপনার কি জানা আছে এটা? আপনি নিশ্চয় জানেন, সবই জানেন। এরপরে আবার তিনি বলেছেন যে 6,000 নতুন নিয়োগ দেওয়া হয়েছে, এর ভিতরে সবই দলীয়, একটি বিশেষ দলের। এই যে অসত্য তথ্যগুলো আপনি কেন দিচ্ছেন, এটা আমরা বুঝি। এই বক্তব্যগুলো আপনার না, এই বক্তব্যগুলো আসছে সীমান্তের ওপার থেকে। কারণ আপনারা জানেন এস আলম কিছুদিন আগে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছে না ভারতে গিয়ে? ওই সময়ই তারা ভারতকে বলে এসেছে যে শেখ হাসিনা তো আর নাই, আমার কিন্তু ওখানে ফেরার পথ খুব রুদ্ধ, তো ওখানে আমার 2 জন খুব বিশ্বস্ত লোক আছে, এই 2 জনকে আপনি ভালো করে বলে দেন, ভারত সরকারকে বলেছে আপনি ভালো করে বলে দেন তারা যেন এই ব্যাংকটাকে আবার আমার কাছে ফেরত দেয়, না হলে কিন্তু মৌলবাদীর অর্থনীতি কিন্তু আবার চাঙ্গা হয়ে যাচ্ছে, আপনার কিন্তু সাড়ে সর্বনাশ হয়ে যাবে। ভারতকে বলেছে, ভারত এবার এই 2 জনকে বলেছে যে আবার ইসলামী ব্যাংক ঘুরিয়ে দাঁড়াচ্ছে 5 আগস্টের পরে, তোমরা ওখানে কি করো? যার কারণে এখন স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী এরা এই ব্যাংকটাকে আবার ওই সেই আগের অবস্থায় যেভাবে লুটপাট করা হয়েছে, ফোকলা করা হয়েছে, ওইখানে নিয়ে যেতে চাচ্ছে। এই নিয়ে যাওয়ার পথে যে বক্তব্য দেওয়া দরকার সেইটা তারা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে এই ব্যাংকের মালিকানা কে কিভাবে হয়েছে সেটা আলাদা ইস্যু, আলাদা ডিবেট, কিন্তু ব্যাংকের প্রকৃত মালিকের কাছেই তো ব্যাংক ফিরে যাবে।
তার মানে এই কথার মাধ্যমে কিন্তু তিনি এইটা বলতে চাইলেন যে এস আলম হচ্ছে এই ব্যাংকের প্রকৃত মালিক। বিষয়টা এরকম যে ডাকাত আপনার সম্পদ ডাকাতি করে নিয়ে গেছে, এখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন এই সম্পদ ডাকাত কিভাবে মালিক হয়েছে সেটা পরের হিসাব, কিন্তু এই সম্পদ ডাকাতের। এই হলো স্বরাষ্ট্রমন্ত্রী, আর কিছু থাকে? যাই হোক প্রিয় ভাই ও বোনেরা, আগেই বলেছি যে এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো এক্সটার্নাল ব্যাপার, ব্যাংকের ইন্টারনালি কোনো সমস্যা নেই। আমি এই ব্যাংকটি নিয়ে যতটুকু গবেষণা করেছি তাতে আমি বুঝেছি ব্যাংক থেকে কিন্তু টাকা ছাড়া কেউ ফিরে যাচ্ছে না, প্রত্যেককে টাকা দেওয়া হচ্ছে। যেভাবে তারা পারছে ব্যাংকের কর্মকর্তারা তারা টাকা ম্যানেজ করে দিচ্ছে, কিন্তু এই টাকাগুলো যারা আপনারা তুলে নিয়ে যাচ্ছেন তারা কিন্তু 2 দিন পরে বা 5 দিন পরে আবার আপনারা সেই ব্যাংকেই জমা দিবেন। মাঝখান থেকে আপনারা এই যে অ্যাকাউন্টগুলো ক্লোজ করছেন, এইখানের একটা ঝক্কি ঝামেলা আপনাদের পোহাতে হবে, আবার এইগুলো থাকবে না। 2022 সালের যে ভয়ঙ্কর নভেম্বর, যেখানে অনেক বেশি ডিপোজিট, সেইখানে পুরা ভয়ঙ্কর নভেম্বরের ওই কয়টা দিনে কোনো কোনো শাখা থেকে 100 কোটি, কোনো কোনো শাখা থেকে 60-70 কোটি টাকা উইথড্র হয়েছে। এইবার এখন পর্যন্ত 30-35 কোটি টাকা মাত্র উঠেছে। তার মানে ভয়ঙ্কর নভেম্বর কিন্তু এর থেকেও ভয়ঙ্কর ছিল। সেই সময় যেহেতু ব্যাংকটার কিছু হয় নাই, এরপরে 2024 সালের আবার ডিসেম্বরের শুরুর দিকে কিন্তু এরকম একটা গুজব উঠেছিল যে ব্যাংক 26শে ডিসেম্বর বন্ধ হয়ে যাবে। সেই 26শে ডিসেম্বর চলে গেছে, আবার 26 সালের ডিসেম্বর আসছে, ব্যাংক কিন্তু টিকে আছে। এ ব্যাংকের কিছুই হবে না। মাঝখানে 2-1 দিন একটু কষ্ট হবে, একটু অস্থিরতার ভিতর দিয়ে যাবে। আপনারা প্যানিক হয়েন না, আতঙ্কিত হয়েন না। ইসলামী ব্যাংকের প্রতি আপনারা আস্থা রাখুন। আপনাদের ভালোবাসার ব্যাংক, এই ব্যাংকের মালিক আপনারা। আপনাদের আমানতগুলো যদি আপনারা এখন তুলে নিয়ে যান, তাহলে ইসলামী ব্যাংকের এই দুঃসময়, তাহলে আপনারা কি তাদেরকে আরো বিপদে ফেললেন না? একটু ভেবে দেখবেন। ব্যাংকটির পাশে দাঁড়ান, আপনাদের ব্যাংক, আপনারা এটাকে রক্ষা করেন। কারণ ভারত এই ব্যাংকটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, সেইটাই বাস্তবায়ন করছে চট্টগ্রাম কেন্দ্রিক একটি গ্রুপ। আঞ্চলিকতাবাদের একটা চরম ব্যাপার এখানে কাজ করছে, অর্থাৎ তাদের এলাকার প্রতি তারা এতটা লয়াল যেন এইটা রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্র, এরকম। তার ব্যাংক লায়াবিলিটি হচ্ছে 16,000 কোটি টাকা। তার বিরুদ্ধে তদন্ত কেন হচ্ছে না? যারা ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত বিমানের টিকিট পর্যন্ত ব্যাংকের থেকে করিয়েছে, সেগুলোরও তদন্ত হবে মাননীয় স্পিকার। আমি এটা পরিষ্কার জানতে চাই, উনি জামাতকে এটার দ্বারা মিন করেছেন কিনা। যদি উনি মিন করে থাকেন, আই এম টেকিং অ্যাবসলিউট চ্যালেঞ্জ। আবারও আলহামদুলিল্লাহ, অন্ততপক্ষে মাননীয় বিরোধী দল জামাত ইসলাম ইসলামী ব্যাংকের মালিকানা দাবি করেন নাই। আপনারা বলেছেন যে ন্যায় নীতির পথে ফেরত আসতে হবে। ওই ন্যায় নীতির পথে ফেরত আসার জন্যই বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা গ্রহণ করবে মাননীয় স্পিকার। আমরা মাননীয় বিরোধী দলীয় নেতার এবং জামাত ইসলামের দুঃখ বুঝবো না মাননীয় স্পিকার। ওই আছে না, চিরসুখী জন ভ্রমে কি কখন, বুঝিতে কি পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসিবে সে ধ্বংসে নিজারে। এটা 19বিংশ শতাব্দীর একটা বাঙালি কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের কবিতা। তার আরো কয়েকটা লাইন আছে, যতদিন ভবে না হবে না হবে, তোমার অবস্থা আমার সম, ঈষৎ হাসিবে শোনে না শুনিবে, বুঝে না বুঝিবে যাতনা মম। আমাদের এখানে কবি বেশি আছে মানুষ। তো এখন বটম আপ করি। মাননীয় বিরোধী দলীয় উপনেতা বলেছেন যে শেয়ারগুলো ডাকাতি করে কিনে নেওয়া হয়েছে। ইবনে সিনার 2% শেয়ার ছিল মাননীয় স্পিকার। ব্লক মার্কেটে 3 গুণ দামে তারা শেয়ার বিক্রি করেছে। এটা তো রেকর্ড। পাবলিকলি লিস্টেড কোম্পানির শেয়ার ব্লক মার্কেটে 3 গুণ দামে বিক্রি করা হয়েছে। এছাড়া বর্তমান শেয়ার হোল্ডিং স্ট্যাটাস অনুসারে এখানে মাননীয় অর্থমন্ত্রী এখানে আছে 81%, 92% বোধহয় একটা গ্রুপের, তারা যেভাবে বললেন আমি জানি না খতিয়ান, এটা স্ট্যাটিস্টিক্স বলছে। দয়া করে আপনারা না বললে খুশি হবে, আপনাদের বলার সময় আমরা বলি নাই। আর শেয়ার হোল্ডিং এর যারা মালিক, তাদের কাছে মাননীয় বিরোধী দলের নেতা নোটিশেই বলেছেন দেশের অর্থনীতি, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা এবং কোটি কোটি গ্রাহকের স্বার্থ রক্ষার লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ার সমূহ বৈধ প্রকৃত মালিকদের নিকট প্রত্যার্পণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, হোক।
সেই বৈধ এবং প্রকৃত শেয়ার হোল্ডারদের কাছে এই মালিকানা ফেরত দেওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে মাননীয় স্পিকার। এখন কারা কত পার্সেন্ট শেয়ারের মালিক সেদিনও বক্তৃতায় বলেছিলেন প্রকাশ করা হোক। মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করেছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে অনুরোধ করে জাতির সামনে প্রকাশ করা হোক। শেয়ার হোল্ডাররা তারা কিভাবে খরিদ করেছে দ্যাট ইজ ডিফারেন্ট ডিবেট। সেটা দুদকের তদন্ত হতে পারে, মামলা হতে পারে, বাট শেয়ার হোল্ডার ইজ শেয়ার হোল্ডার। পাবলিকলি লিস্টেড কোম্পানির মধ্যে সেটা আলাদা ডিবেট এবং আলাদা তদন্ত হতে পারে। এখন বলা হচ্ছে আপনারা ব্যাংকের মালিক না, জামাত ইসলাম ব্যাংকের মালিক না, আবার বলছে ইসলামের উপর হাত দিবেন না। কদিন আগে জামাত ইসলামের এক বন্ধু, আমি নাম নিলে আবার এখানে 74-এ দাঁড়াতে পারেন, সেজন্য 2 জন এমপি ছিলেন, আরেকজন পরাজিত এমপি ছিলেন, আরেকজন নেতা ছিলেন, বক্তৃতা দিচ্ছে ইসলামের উপর হাত দিবেন না। মাননীয় স্পিকার, ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। সুতরাং সবকিছুতে ইসলামের উপরে হাত দিবেন না দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়। মাননীয় স্পিকার, আমি এবার পয়েন্ট টু পয়েন্ট আসি। এখন একবার যে ব্যাংক আজান দিয়ে তকবীরে লিল্লাহ দিয়ে দখল করা হলো, সেই ব্যাংকের দখলটা বেদখল হয়ে যাবে, এই যাতনা তো আমরা বুঝি মাননীয় স্পিকার। সুতরাং যারা পর্দার আড়ালে থেকে গ্রাহক বলে রাস্তায় আন্দোলন করছে, ভিডিওটা দেখেন, তাদের রাজনৈতিক পরিচয়। আমাদের মধ্যে অনেকে তো গ্রাহক আছে, গ্রাহককে বলে দেওয়া হচ্ছে বলেন বলেন আপনার অ্যাকাউন্ট আছে, বলে যে আচ্ছা ঠিক আছে, কত, 2-3 লাখ টাকা আছে, পিছন থেকে খোঁচা দিয়ে বলছে বলেন 7-8 লাখ টাকা আছে, বলেছে, এটা রেকর্ড ভিডিও। তারা গ্রাহক হচ্ছে সেই রকম গ্রাহক। তা এখন পর্দার আড়াল থেকে নেমে পড়েছেন, এটা ভালো। বেপর্দা হওয়া, বেনাকাব হওয়া কোনো কোনো ক্ষেত্রে খারাপ, তবে এই ক্ষেত্রে ভালো হয়েছে যে মানুষ জানতে পেরেছে। মাননীয় স্পিকার, এখানে RDS নামে একটা প্রকল্প আছে। সেই প্রকল্পের, এটা হচ্ছে ইসলামী ব্যাংকের একটা ফ্ল্যাগশিপ প্রকল্প। এই প্রকল্পের মূল হচ্ছে পল্লী উন্নয়ন প্রকল্প নামে, যেখানে 5,000, 10,000, 20,000 টাকা পর্যন্ত লোন দেয়া যায়। নারী গ্রাহকের সংখ্যা বেশি। ভোটের আগে 10,000 টাকা করে অনেক নারীকে দেয়া হয়েছে। লাইনে আমার এক ভোটার জিজ্ঞেস করছে, আমার এক কর্মী, মা আপনি কোথায় দিবেন? বলছে যে বাবা, বলছে কোরআনের দল না দিলে তো জান্নাতে যাওয়া যাবে না। 10,000 টাকাও দিয়েছে, বলেছে এটা মাফ হয়ে যাবে, আরো 10,000 টাকা পাবো। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, তাকে নিয়ে কিভাবে আলোচনা সমালোচনা চলতেছে। তাছাড়াও জামায়াতের আমির ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অনেক তথ্যই বলে দেয়। অনেকেই বলতেছে আগের যেই স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সে অনেক ভালো ছিল, বিএনপি আসার পর নাকি পুরো টাকা পয়সা লুটপাট করে খাচ্ছে। তাছাড়াও ইতিমধ্যে সাধারণ মানুষের ব্যাংক থেকে শুরু করে অনেক জায়গা থেকে টাকা মারা হচ্ছে, যেটার সাথে নাকি জড়িত এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। তো যাই হোক দর্শক, আমি আর বেশি কিছু বললাম না। আপনারা পুরো ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সবার কাছে একটাই অনুরোধ থাকলো, পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আল্লাহ হাফেজ।